আচ্ছা, আজকে বুদ্ধি সম্পর্কে যে অধ্যায় আছে, বুদ্ধির যে টপিক আছে, সেই টপিক সম্পর্কে আজকে আলোচনা করব এবং বুদ্ধির যে তত্ত্ব এবং সেখানে কি কি জিনিস আছে সেই সমস্ত এগুলো হচ্ছে মনোবিদ্যার পাঠ এবং সেখানে যা আছে সেই সম্পর্কে একটু বলবো, চেষ্টা করব আমি অবশ্যই ঠিকঠাক করে বলার। তো আমি যে নোট বানিয়েছি সেই থেকেই বলছি। বুদ্ধি হলো এমন এক সাধারণ মানসিক সামর্থ্য যা প্রাণীকে নতুন পরিবেশের সঙ্গে সচেতনভাবে খাপ খাইয়ে দিতে সাহায্য করে। তা হচ্ছে এই যে বুদ্ধির সংজ্ঞাটা, বুদ্ধি কি না, বুদ্ধি হলো এমন একটা সাধারণ মানসিক সামর্থ্য যা প্রাণীকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে সাহায্য করে। তা হচ্ছে বুদ্ধি। উইলিয়াম স্টার্ন বলছেন। আর থর্নডাইক কি বলেছেন, যে কিছু অনুষঙ্গ বা সাদৃশ্যপূর্ণ বিষয়ের সঙ্গে সংযোগ সাধন করার ক্ষমতা হচ্ছে বুদ্ধি। ওয়াটসন বলেছেন বুদ্ধি হলো গুরু মস্তিষ্কের ক্রিয়াকে বলেছেন ওয়াটসন বলেছেন। স্পেয়ারম্যান বলেছেন যে বুদ্ধি হলো নিজের মনের প্রতিক্রিয়াগুলিকে লক্ষ্য করার ক্ষমতা, অর্থাৎ নিজের মনে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেইগুলো সম্পর্কে আমাদের ক্ষমতা। জ্ঞানের বিষয় প্রয়োজনীয় সম্বন্ধের আবিষ্কার, বলছে জ্ঞানের যে বিষয় আছে সেই সম্বন্ধীয় আবিষ্কারের ক্ষমতা। নাইট বলেছেন যে বুদ্ধি হলো সব ধরনের মানসিক শক্তি যা ক্ষমতার সাধারণ উপাদান। এই যে টারম্যান বলেন যে বুদ্ধি হলো বিমূর্ত বা অমূর্ত চিন্তা করার শক্তি। এটা অনেকবার বলেছি। ডিয়ারবর্ন বলেছেন যে বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা হচ্ছে ডিয়ারম্যানের মতে বুদ্ধি। বেকিংহাম বলেছেন বুদ্ধি হলো শিক্ষা লাভের ক্ষমতা। বুদ্ধি হলো শিক্ষা লাভের ক্ষমতা কে বলেছেন? বেকিংহাম। বিনে বলেছেন যে বুদ্ধি হলো বোধ শক্তির সম্পূর্ণতা, উদ্ভাবন পটুতা, কোনো কাজে অধ্যাবসায় এবং সমালোচনার মূলক বিচার শক্তি। বুদ্ধি হলো মৌলিক মানসিক শক্তি যা কাজ বা কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। আর বুদ্ধি হচ্ছে আমাদের পরিবেশের সঙ্গে সঙ্গতি বা সামঞ্জস্য, মানে আমরা মানিয়ে নিতে আমাদের সাহায্য করে বুদ্ধি। আর বুদ্ধি হচ্ছে বিভিন্ন ঘটনা বা সম্বন্ধের মধ্যে সম্বন্ধ নির্ণয়ে সাহায্য, ঘটনার সঙ্গে সম্বন্ধ নির্ণয়ে সাজানো, বিভিন্ন বস্তু বা ঘটনার সঙ্গে সম্বন্ধ নির্ণয়ে সাহায্য করে। বুদ্ধাঙ্ক কাকে বলে না, যেখানে দৈহিক বয়স ও মানসিক বয়সের সম্বন্ধে আনুপাতিক হয় আনুপাতিক হার হচ্ছে দৈহিক বয়স ও মানসিক বয়সের সম্বন্ধের আনুপাতিক হার হচ্ছে বুদ্ধাঙ্ক। যেখানে দৈহিক বয়স থাকবে, মানসিক বয়স থাকবে এবং অনুপাত থাকবে। এই যে অনুপাত হচ্ছে 100, আর দৈহিক বয়স যে বয়সটা তোমার বর্তমান এবং মানসিক বয়স হচ্ছে যে ধরনের বয়সের প্রশ্নের উত্তর দিতে পারছো তুমি। ফার্স্ট হচ্ছে মানসিক বয়স, তারপরে হচ্ছে দৈহিক বয়স বা কালিক বয়স, তারপরে হচ্ছে অনুপাত বা 100। পরের এতে চলে যাই। পরের স্টার্ন মনোবিজ্ঞানী সর্বপ্রথম আইকিউ শব্দটা ব্যবহার করেন এবং আইকিউর প্রথম ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্সি কোয়েন্টেন্ট। এই যে শব্দটা বা পূর্ণ নামটা এটা কিন্তু মনে রেখো। আর বুদ্ধাঙ্কের যে সূত্রটা, মানসিক বয়স বাই দৈহিক বয়স ইন্টু 100 সমান ভাগফল, মানে যেটা পাচ্ছ তুমি। আচ্ছা, মানসিক বয়স হচ্ছে যেটা বুদ্ধির বয়স, আর কালিক বয়স হচ্ছে দৈহিক বয়স। আগেই বললাম যে কালিক বয়স বা দৈহিক বয়স হচ্ছে শেষে থাকে, উপরে মানসিক বয়স, আর ইন্টু 100 থাকে, সমান হচ্ছে ভাগফল হয়। বলছে মানসিক বয়স আবিষ্কারের পদ্ধতি আবিষ্কার করেছেন কে না, বিনেসিমো করেছেন। মানসিক বয়স যে আবিষ্কারের পদ্ধতিটা কি না, যে শিশু যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারবে। এটাই একটু আগে বললাম যে ধরো একটা তোমার তো বয়স আছে, যে বয়স এবং তুমি যে ধরনের প্রশ্নের উত্তর দিতে পারছো তার সেটা হচ্ছে মানসিক বয়স। এবার হচ্ছে কোনো শিশুর ধরো দৈহিক বয়স 8, মানসিক বয়স 8, তাহলে তার বুদ্ধাঙ্ক কত হবে? 100 হবে। যদি কোনো শিশুর দৈহিক বয়স 8 কিন্তু মানসিক বয়স হচ্ছে 7, মানে সে একটু কম বয়সের বাচ্চাদের জিনিসপত্র বলতে পারে তার নিজের বয়সে, মানে একটু কম ডেভেলপ, তার হচ্ছে 88 হচ্ছে বুদ্ধাঙ্ক। যার হচ্ছে মানসিক বয়স বেশি, 10 বেশি, তার হচ্ছে 120।
তো এইভাবে ভাগটা করা হয়। আর স্পেয়ারম্যান মনোবিজ্ঞানে দ্বিতত্ত্ব বা দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক এবং সেই দ্বি উপাদান তত্ত্বের সাহায্যে বুদ্ধির স্বরূপকে বিশ্লেষণ করেছেন। আর একজন ব্যক্তির যে আইকিউ হয়, যদি 25 থেকে 50-এর মধ্যে থাকে নির্বোধ, 25 থেকে 50-এর নিচে থাকলে নির্বোধ, আর 25-এর একদম নিচে থাকলে জড়ধী, আর 70-এর নিচে থাকলে উন্মানস, 50 থেকে 70-এর মধ্যে থাকলে অল্পধী, 90 থেকে 110-এর মধ্যে স্বাভাবিক বুদ্ধি, 140 থেকে 160-এর মধ্যে অসাধারণ প্রতিভাবান বুদ্ধি, আর তারপর তো উজ্জ্বল প্রতিভাবান, মানে 120 থেকে 140 হচ্ছে উজ্জ্বল প্রতিভাবান ব্যক্তি। সবার সব থেকে বেশি হচ্ছে 120 থেকে 160, যারা ওই ইন্টেলিজেন্স ব্যক্তি হয়, মানে কি বলা যায়, যে সায়েন্টিস্টরা হয়। আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। বলছে টার্মান মেরলি বুদ্ধি অভিজ্ঞতা পদ্ধতিটি কি না? টার্মান মেরলি 2 থেকে 22 বছর পর্যন্ত যুবকদের আইকিউ নির্ণয়ের জন্য উন্নত প্রশ্ন তালিকা প্রস্তুত করেন। তা টার্মান মেরলি বুদ্ধি অভিজ্ঞতা নামে পরিচিত, যেখানটা হচ্ছে কি বিনে এবং সিমের পদ্ধতি যে ছিল বুদ্ধাঙ্ক নির্ণয়ের, সেই পদ্ধতিকে সংস্কার করেছিলেন টার্মান ও হচ্ছে মেরিল। বুদ্ধি অভিজ্ঞতা সম্পর্কে ওয়েক্সলের পদ্ধতির কি? ওয়েক্সল হচ্ছে বুদ্ধির অভিজ্ঞতার জন্য বাচনিক ও কার্য সম্পাদনের ভিত্তিতে 11 প্রকার পদ্ধতির সাহায্যে বুদ্ধির অভিজ্ঞতা পদ্ধতি উদ্ভাবনটা করেছিলেন। আচ্ছা, বুদ্ধি সংক্রান্ত একতত্ত্ব মতবাদটিতে কি হয় না, একটা সার্বভৌম শক্তি থাকে, যে শক্তি ব্যক্তি যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, মানে একটাই শক্তি যে হচ্ছে সব জায়গায় প্রয়োগ করবে, মানে এক তত্ত্ব আর কি। যেমন ধরো স্পিনোজা একটাই তত্ত্ব স্বীকার করে, বা ঈশ্বর হচ্ছে একটাই, ঈশ্বর বলছি, শঙ্করাচার্য এক তত্ত্ববাদী, মানে একটাই তত্ত্ব যার দ্বারা সমস্ত কিছু ব্যাখ্যা করবে। সেরকম না, এক তত্ত্ববাদী তিনি হচ্ছেন কি করেছেন, এক তত্ত্ববাদীর প্রবর্তক হচ্ছে এবিংহাউস, প্রবর্তক নয়, মানে সমর্থক। তিনি হচ্ছে এবিংহাউস, যিনি বলেছেন যে বুদ্ধি হলো এমন একটা সার্বভৌম শক্তি যার দ্বারা সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। এটা বলেছেন তিনি, সব ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। বলছে দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তকে স্পেয়ারম্যান। তারপরে হচ্ছে বহু উপাদান সংক্রান্ত মতবাদ থার্ডস্টোনে। আচ্ছা, স্পেয়ারম্যান সম্পর্কে তো প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, মানে এই যে এবিংহাউস এগুলো এতটাও আসে না কোশ্চেন, মানে এবিংহাউস এগুলো সিলেবাসের মধ্যেও নেই। তো এগুলো এমনি বেসিক টুকটাক দেওয়া আছে যেগুলো, সেগুলো তো জানতেই হবে, তো তাই একটু দিয়ে রেখেছি। এবিংহাউস তো বলেন যে বুদ্ধি হলো এমন একটি শক্তি যেটা যার দ্বারা সমস্ত কিছু আমরা ব্যাখ্যা বা সব ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এবার হচ্ছে এইটুকু জানলেই হবে। বলছে স্পেয়ারম্যানের উপাদান তত্ত্বটা কি না, সাধারণ বুদ্ধি সেটা হচ্ছে জি, আর বিশেষ বুদ্ধি হচ্ছে এস। জি হচ্ছে একটি মাত্র হয়, আর এস হচ্ছে অনেকগুলি হয়। সাধারণ বুদ্ধি কি না, যে বুদ্ধি শক্তি আমাদের সব কাজের জন্য কম বেশি প্রয়োজন হয়, মানে সাধারণ যে বুদ্ধিটা সেটা সব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়, যাকে এই জির দ্বারা জানা যায়। এবং জি উপাদানের স্বরূপটা হচ্ছে জি উপাদানের সকল বুদ্ধিমূলক কাজের জন্য প্রয়োজনীয় হয়। এবং এর সংখ্যা কয়টি না, একটি। প্রত্যেক মানুষের মধ্যে বুদ্ধির জির উপাদান হচ্ছে, মানে প্রত্যেক মানুষের মধ্যে একটা করে থাকে, আর এস হচ্ছে অসংখ্য থাকে। তাহলে এসের দ্বারা হচ্ছে জির দ্বারা কি হয় না, সকল বুদ্ধিমূলক কাজে আমাদের প্রয়োজন হয়, এবং তা হচ্ছে সমস্ত কাজ করতে সাহায্য করে, এবং হচ্ছে এই যে বুদ্ধির সংখ্যাটা প্রত্যেক মানুষের মধ্যে একটা করে থাকে। তারপরে বলেছেন এস সম্পর্কে বলেছেন, যেটা বিশেষ বুদ্ধি শক্তি, যে হচ্ছে আমাদের বিশেষ কাজে প্রয়োজন হয়। সাধারণ শক্তি যেটা, সাধারণ বুদ্ধি শক্তি যেটা জি বলা হলো, সেটা কিন্তু সব ক্ষেত্রে লাগছে, কম বেশি সব ক্ষেত্রেই লাগে। কিন্তু বিশেষ বুদ্ধি বা এস যেটাকে বলা হলো, সেটা হচ্ছে কি না, বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, যাকে এসের দ্বারা জানা যায়। এবং এর উপাদান হচ্ছে বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। এর সংখ্যাটা হচ্ছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সংখ্যাটা অসংখ্য থাকে। বলছে স্পেয়ারম্যান মতে বুদ্ধির দুটি উপাদান এস এবং জির পারস্পরিক সম্পর্ক, দুজনে মিলে গঠিত হয় বুদ্ধি, মানে এস এবং জি, অর্থাৎ সাধারণ বুদ্ধিশক্তি এবং বিশেষ বুদ্ধিশক্তি মিলিত হয়েই হচ্ছে বুদ্ধি উৎপন্ন হয়।
এবং এই দুটিই হচ্ছে দ্বারা আমরা এই দুটির দ্বারাই আমরা পরীক্ষা করি, সমস্ত কিছু পরীক্ষা করি। বুদ্ধি সংক্রান্ত যে বহু উপাদান তত্ত্ব, সেখানে বহু উপাদান তত্ত্ব নিয়ে বহু উপাদান নিয়ে গঠিত হয়। এই বহু উপাদান তত্ত্বটা কার? না থর্নডাইকের। এবং এই থর্নডাইক হচ্ছেন তিনি শিখন সম্পর্কে যে ভুল ও পরীক্ষামূলক ভ্রান্তি, যেটা ভুল ও ভ্রান্তি ট্রায়াল আর এররের যে তত্ত্বটা দিয়েছিলেন, এটা থর্নডাইক সেখানে দিয়েছিলেন। এটা বুদ্ধি সংক্রান্ত মতবাদ হচ্ছে বহু উপাদান তত্ত্ব, আর স্পেয়ারম্যানের হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। আচ্ছা, বিনয় এবং সীম বুদ্ধি পরীক্ষা স্কেলের জন্য স্কেল হলো বিনয় এবং সীম 3 থেকে 15 বছর বয়স ব্যক্তিদের মানসিক বয়স নির্ধারণের জন্য নির্দিষ্ট সমদূরত্ব বিশিষ্ট সহজ থেকে কঠিন প্রশ্নের তালিকা করেছিলেন, যা হচ্ছে বিনেসিমো স্কেল বলেন। তাহলে বিনেসিমো স্কেল বলতে কি বোঝায়? না যেখানে ব্যক্তি হচ্ছে 3 থেকে 15 বছর বয়সের মধ্যে কিছু প্রশ্ন তৈরি করেছেন, যেগুলো সহজ এবং কঠিন সব ধরনের তালিকা তৈরি করেছেন, যেটা হচ্ছে সমদূরত্বে বিশিষ্ট সহজ এবং কঠিন তালিকা প্রশ্ন তৈরি করেছিলেন, যেটাকে বিনেসিমো স্কেল বলা হয়। স্পেয়ারম্যানের মতে অঙ্ক করার জন্য জি এবং এসের ভূমিকা, জির কিছুটা এবং সম্পূর্ণ অঙ্ক করার এসের ভূমিকা থাকে। না, অঙ্ক করার জন্য এসের ভূমিকাটা বেশি। থমসনের বাছাই তত্ত্ব। আচ্ছা, বাছাই তত্ত্ব কার? থমসনের। মৌলিক ও মানসিক শক্তির সম্বন্ধীয় যে তত্ত্ব, সেটা কার? না থার্স্টনের, যার মৌলিক তত্ত্বের মধ্যে 7টা তত্ত্ব আসে। সেই 7টা তত্ত্ব কি কি? না 7টা তত্ত্বের মধ্যে আসে কি না বাক্যের অর্থ উপলব্ধি করার মানসিক শক্তি, দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা, সংখ্যা ব্যবহার করার ক্ষমতা। প্রথম হলো বাক্যের উপলব্ধি, অর্থ উপলব্ধি করার যে মানসিক ক্ষমতাটা, কোনো একটা শব্দ বললাম তার অর্থকে বুঝতে হবে, তার যে ক্ষমতা। অনেকে আছে খুব তাড়াতাড়ি ধরে নেয়, অনেকে দেরি করে ধরে, এটাই বলেছেন। বলছে দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা, কোনো একটা কিছু যখন বললাম তার অ্যান্সার খবত করে দিয়ে দেওয়া বা সহজ ভাষায় করে বুঝিয়ে দেওয়া, মানে তাড়াতাড়ি, এটা বলছে। সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, স্মৃতি বা বিষয়বস্তু মনে সংরক্ষণ ক্ষমতা, মনে রাখার, অ্যাকচুয়ালি সহজ কথা হচ্ছে মনে রাখার ক্ষমতাটা। দ্রুত প্রত্যক্ষ করার শক্তি, কোনো কিছু মানে ওই যে হয় না, এক ঝলকে একটা বস্তু চলে যাওয়ার পরে তার সমস্ত করে সমস্ত কিছু বলে দেয় একজন আছে, তো তাহলে তার ক্ষমতাটা বেশি, প্রত্যক্ষ করার ক্ষমতা, বুদ্ধির ক্ষমতাটা বেশি। স্থানগত সম্বন্ধ নিরূপণের ক্ষমতা, আর হচ্ছে যুক্তিতর্ক করার ক্ষমতা। টোটাল হচ্ছে 7টাতে ফার্স্ট হলো কি না, ফার্স্ট হচ্ছে বাক্যের অর্থ উপলব্ধি, দ্বিতীয় হচ্ছে দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা, তারপর হচ্ছে সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, তারপর স্মরণ করার ক্ষমতা বা স্মৃতি বা বিষয়বস্তু মনে সংরক্ষণের ক্ষমতা, দ্রুত প্রত্যক্ষের ক্ষমতা, মানে দ্রুত প্রত্যক্ষ করলাম। তারপরে যে স্থানগত সম্বন্ধ নিরূপণে, ধরো কোনো কিছু দেখেই সঙ্গে সঙ্গে তার স্থানটা নির্ণয় করে দেওয়া ব্যাপারটা ক্ষমতা আছে সেটা, এবং যুক্তিতর্ক করার ক্ষমতা, যুক্তিতর্ক করতে হবে সেটার ক্ষমতা। আচ্ছা, তারপরে বলেছে থমসনের যে বাছাই তত্ত্ব, সেখানে কি বলা হয়? থমসনের বাছাই তত্ত্বে বলা হয় যে আমাদের সব বুদ্ধিমূলক কাজের পিছনে কোনো বিশেষ একটা মানসিক শক্তি মানে ক্রিয়া করে না। মনের মধ্যে অগন্তি শক্তিকণার অস্তিত্ব আছে, প্রত্যেকটি শক্তিকণাই বুদ্ধির একক হিসেবে কাজ করে, এবং প্রত্যেকটা মানসিক কাজ করার জন্য একটা বিশেষ শক্তিকণাগুলি মানে শক্তিকণাগুলি অনেকগুলো একসঙ্গে শক্তিকণা একত্রিত হয়ে একটা দল গঠন করে সেই দলটা সমস্ত কাজ সম্পন্ন করে এবং কাজ করার জন্য সামর্থ্য হয়। তো কোনো কাজ কতগুলি শক্তিকণার প্রয়োজন হবে তা নির্ভর করে কিসে দ্বারা? বাছাই করার নীতির উপর। বাছাই করা নীতির উপর নির্ভর করে যে কোন কাজে কতগুলো শক্তি লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কে আছে না থর্নডাইকের পারমাণবিক সূত্র বা পারমাণবিক তত্ত্ব। থর্নডাইকের যে পারমাণবিক তত্ত্ব, আচ্ছা থর্নডাইকের পারমাণবিক তত্ত্বে কি বলা হয় না, যেখানে তিনি স্পেয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব, সেখানে সেই তত্ত্বকে সমালোচনা করেছেন, এবং প্রত্যেকটি তার মতে হচ্ছে পারমাণবিক তত্ত্ব যেটা, সেটা হচ্ছে কি প্রত্যেকটি মানসিক প্রক্রিয়ার মধ্যে কর্মরত থাকে, মানে মানসিক প্রক্রিয়াগুলো কর্মরত থাকে এবং নানা স্তরে বহু মানসিক ক্ষমতা থাকে,
একটি সাধারণ মানসিক শক্তির পরিবর্তে বহু মানসিক শক্তির সমন্বয়টাকে তিনি স্বীকার করেছেন। মানে একটার জায়গায় অনেকগুলো মানসিক ক্ষমতাকে বা শক্তিকে সমন্বয় করে করেছেন বলেই তিনি হচ্ছে পারমাণবিক তত্ত্ববাদী, বা এইটাকেই পারমাণবিক তত্ত্ব বলা হয়। আর বুদ্ধির হচ্ছে 4টি ধর্ম বা গুণের কথা বলেছেন, তা হলো স্তর, ব্যাপ্তি, ক্ষেত্র, গতি। কী কী? স্তর, ব্যাপ্তি, ক্ষেত্র আর গতি। টোটাল এই তোমার 4টার কথা বলেছেন। এবং এই যে বুদ্ধির বাছাই তত্ত্ব, অর্থাৎ থমসনের যে বাছাই তত্ত্ব, সেই বাছাই তত্ত্বকে বুদ্ধির পরিমাণক তত্ত্ব বলা হয়। এবং বহুমুখী বুদ্ধিতত্ত্বের প্রবক্তা হচ্ছে গার্ডেনার। তার বই হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্সি, যেখানে 7 ধরনের স্বাধীন বুদ্ধির কথা বলেছেন। আর হচ্ছে বুদ্ধি হলো প্রজ্ঞার ব্যবহার, কি বলেছেন না, উডওয়ার্থ বলেছেন যে বুদ্ধি হলো প্রজ্ঞার ব্যবহার। এছাড়াও যদি বুদ্ধির অধ্যায়ে আরও কিছু থেকে থাকে, সেটা হচ্ছে কি না, বুদ্ধি অধ্যায়ে বুদ্ধি সম্বন্ধে যে বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে যে বুদ্ধি সম্পর্কে রাজতন্ত্রমূলক ধারণা, সামন্ততন্ত্রমূলক ধারণা, আর হচ্ছে নৈরাজ্যমূলক ধারণা। যেখানে সামন্ততন্ত্রমূলক ধারণা কি না, এমন কতগুলি মানসিক শক্তির সমন্বয় যার দ্বারা মানসিক ক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ কতগুলি মানসিক শক্তির সমন্বয় যার দ্বারা মানসিক ক্রিয়া বা প্রক্রিয়াগুলো বা কাজগুলো পরিচালিত হয়, সেটা হচ্ছে সমান্ততন্ত্রমূলক ধারণা। যেখানে বিনে এবং টারম্যান উডওয়ার্থ হচ্ছে এই তত্ত্বটাকে সমর্থন করেছেন বা এই ধারণাকে সমর্থন করেছেন, বিনে এবং টারম্যান এবং উডওয়ার্থ। আচ্ছা, রাজতন্ত্রমূলক ধারণা কি না, বুদ্ধি হলো এমন একটি কেন্দ্রীয় মানসিক শক্তি যে হচ্ছে সকল ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। মানে সে অ্যাকচুয়ালি না রাজা, আর মানসিক সমস্ত ক্রিয়া হচ্ছে প্রজা। আর নৈরাজ্যমূলক ধারণা কি না, এই ধারণাতে কি হয়, মনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র সূক্ষ্ম মানসিক শক্তির অস্তিত্ব আছে, যেগুলো হচ্ছে সম্মিলিত হয়ে বুদ্ধি তৈরি হয়। মনের মধ্যে অসংখ্য সূক্ষ্ম মানসিক শক্তি আছে, যেগুলো একত্রিত হয়ে বা অস্তিত্বশীল হয়ে সেগুলো হচ্ছে সমন্বিত হয়ে একটা বুদ্ধি তৈরি করে। বুদ্ধি কোনো একক বা বিশেষ শক্তি নয়, এটাই বলেছেন। মোটামুটি বুদ্ধির চ্যাপ্টারে যা ছিল এগুলো বলে দিলাম। মোটামুটি এই টপিক, এই হচ্ছে জিনিসপত্র আমি যেগুলো লিখেছি। এবার তোমাদের যার যেটা ভালো লাগে সে অবশ্যই সেটা পড়ো। এবং মোটামুটি যা টপিক দেওয়া আছে, মেনলি যে টপিক দেওয়া আছে সেই টপিক কিন্তু আমি এখানে কভার করা আছে, আমার ছোট ছোট শর্ট করে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, টাটা। আজকের মতো এইখানেই শেষ রাখলাম।